26,000 শিক্ষক শিক্ষিকা স্কুলে যেতে পারবে না। গরমের ছুটি খুললে গোটা পশ্চিমবাংলায় 30% শিক্ষক শিক্ষিকা তারা স্কুল থেকে বেরিয়ে আসবেন। আপনার বাড়ির ছেলে মেয়ে কার কাছে পড়তে যাবে? প্রথম কথা উত্তর আপনাদেরকে দিতে হবে, আপনাদেরকে ভাবতে হবে। কার কাছে পড়তে পাঠাচ্ছিলেন আপনার বাড়ির ছেলেকে আর মেয়েকে? অনুব্রত মণ্ডলের মেয়ে, সে ছিল টেটে চাকরি পাওয়া শিক্ষিকা, এদের কাছেই তো আপনার বাড়ির ছেলেকে আর মেয়েকে পড়তে পাঠাচ্ছেন। কিন্তু আমাদের কথা খুব স্পষ্ট, এই যে 26,000 চাকরি চলে গেছে, এদিকে আমরা আনন্দে নাচছি না। এর মধ্যে অনেক চাকরি প্রার্থীরা রয়েছেন যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা টাকা না দিয়ে চাকরি পেয়েছেন। কিন্তু এই তৃণমূল কংগ্রেসের সরকার আর এসএসসি চাল আর কাঁকড় এমনভাবে সব মিলিয়ে ঝুলিয়ে রেখে দিয়েছে, ইচ্ছা করে এরা চাইছে কারা যোগ্য আর কারা অযোগ্য তা যাতে প্রমাণিত না হয়। তার কারণ একবার যদি কারা অযোগ্য প্রমাণিত হয়ে যায়, তাহলে অযোগ্যরা গিয়ে একবার কাঁথিতে যাবে, একবার কালীঘাটে যাবে, বাড়ির টালি খুলে নিয়ে চলে আসবে, যেখানে যেখানে টাকা দিয়েছে ওই টাকা সুদে আসলে তুলে নেবে। তাই জন্য না এসএসসি চাইছে, না রাজ্য সরকার চাইছে যোগ্য আর অযোগ্যদেরকে ভাগ করা যাক। কিন্তু আমরা চাইছি, এবিটিএ তো চাইছে, আমরা তো বলছি আমরা যোগ্যদের পক্ষে, আমরা তো বলছি যারা টাকা না দিয়ে চাকরি পেয়েছে আমরা তাদের পক্ষে। কিন্তু এসএসসি আর সরকার তা চাইছে না। এসএসসি আর সরকার চাইছে ওই চাল কাঁকড় সব মিলিয়ে মিশিয়ে থাকুক। তাই আমরা আপনাদের উদ্দেশ্যে বলছি, এক ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এক ভয়ঙ্কর অচল অবস্থার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। কোথায় গিয়ে দাঁড়াবে আপনার বাড়ির ছেলেমেয়েরা যারা সরকারি স্কুলে পড়তে যায়? এই তো ডিমারি স্কুল পাশে, ডিমারি উচ্চতর স্কুল। আমি এরকম একটা গ্রামের স্কুলের ছাত্র ছিলাম, কালিকাপুর রামকমল বিদ্যাপীঠ। এই সব স্কুলেই আমরা পড়াশোনা করেছি। আমাদের বাপ মাদের বেশি পয়সা ছিল না, সরকারি স্কুলেই পড়াশোনা শিখিয়েছে। সেই সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়ে আজকে দুর্নীতি হচ্ছে। কোথায় যাবে, কোথায় যাবে আপনার বাড়ির ছেলে, আপনার বাড়ির মেয়ে? তাই আমরা বলছি, ভূ ভারতবর্ষে এই এসএসসির দুর্নীতি একমাত্র দুর্নীতি, যে দুর্নীতিতে বর্তমান মুখ্যমন্ত্রী যতটা দায়ী ঠিক ততটাই দায়ী বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনি 2016 সালে মমতা ব্যানার্জির মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন, আপনি এ দায় এড়োতে পারেন না। তার সাথেই যে কথা আপনারা কেউ জানতেন না, আজকে আপনাদের সামনে বলবো বলে ঠিক করেছি। এসএসসি চাকরি চুরি হওয়ার পর 2016 সালে, শুনে রাখুন, আজ অবধি আমরা বলিনি, আপনাদের সামনে প্রথম এই মিটিং থেকে বলছি, এসএসসি চাকরি চুরি হওয়ার পরবর্তী সময়তে 2016 সালে প্রথম যে মামলাটা হয়েছিল, এই যে রায় বেরিয়েছে দেখবেন, প্রথম যে মামলাটা বৈশাখী ম্যাডাম বলে একজন মামলা করেছিলেন, 2016 সালের মামলা। সেই 2016 সালের মামলার সময়তে এসএসসির আইনজীবী কে ছিলেন, এসএসসির অ্যাডভোকেট কে ছিলেন, ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে রেখে দেন। আজকে যে বিচারপতিকে নিয়ে খুব নাচানাচি হচ্ছে, এই বিচারপতি 2016 সালে এসএসসির আইনজীবী ছিলেন। যেদিনকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা এসএসসির বিরুদ্ধে মামলা করেছিল, এই শ্রীমানরা সেদিনকে আদালতে দাঁড়িয়ে এসএসসির হয়ে সওয়াল করেছিলেন। কারুর মনে যদি সন্দেহ থাকে, আসুন আমি আপনাদেরকে অর্ডার কপি দেখিয়ে দেব। আজ থেকে কয়েকদিন আগে কলকাতা হাইকোর্ট যে অর্ডার দিয়েছে, সেই অর্ডারে সেই মামলা জল করছে। আজকে আপনাদেরকে দেখালাম, কয়েকদিন পর থেকে গোটা রাজ্যে আমাদের নেতারা যেখানে যেখানে যাবেন এই চিত্র তুলে ধরে গোটা বাংলার মানুষের সামনে আমরা দেখাবো যে আজকের যে বিচারপতি যিনি সব ক্ষীর খেতে চাইছেন, তিনি আসলে সেদিনকে এসএসসির আইনজীবী ছিলেন, এসএসসির হয়ে তিনি ওকালতি করতে এসেছিলেন। এই হচ্ছে সেই মামলা, বৈশাখী ভট্টাচার্য WPA 30,649 অফ 2016। এই সময়তে যিনি আইনজীবী ছিলেন তিনি আর অন্য কেউ নন, এই সময়ের আইনজীবীর নাম অভিজিৎ গাঙ্গুলি, আজকে বিজেপির প্রার্থী। সেদিনকে তিনি এসএসসির আইনজীবী ছিলেন। কারা লড়েছে? ফাঁকা আওয়াজ দিলে হবে? কারা লড়েছে? আমরা লড়েছি। কারা লড়েছে? বিকাশ রঞ্জন ভট্টাচার্য লড়েছে। কারা লড়েছে? বামপন্থীরা লড়েছে। কারা লড়েছে? এসএফআই ডিওয়াইফাই লড়েছে। জেলে গেছিলাম কিন্তু লড়াই থামাইনি সেদিনকে। কেন বলুন তো আজকে শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসাবাদ করবে না? কেন সিবিআই ডাকবে না? উত্তর দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এরকমই 2019 সালের ভোটের সময়তে প্রেস ক্লাবের সামনে গিয়েছিলেন,
সেখানে যে ধর্না টর্না চলছিল সেই সময়তে কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? আমি 5 সদস্যের একটি কমিটি গঠন করে দিচ্ছি, এই কমিটির মাথায় থাকবে পার্থ আর এসপি সিনহা, যে দুজন ব্যক্তি এখন জেল খাটছে। পরবর্তী সময়ে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে ওই 5 সদস্যের যে কমিটি, সেই কমিটি ছিল বেআইনি। আমি এই মঞ্চ থেকে দাঁড়িয়ে সোজা প্রশ্ন রাখছি শুভেন্দুবাবু আপনার কাছে জানতে চাইছি, এই যে 5 সদস্যের কমিটি গঠন হয়েছিল, এই 5 সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছিল সেই সময়ের মন্ত্রিসভা, যে মন্ত্রিসভার মাথায় ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর তারই ক্যাবিনেটে মন্ত্রী হিসেবে বসেছিলেন আপনি শুভেন্দু অধিকারী। ভারতবর্ষের সংবিধান বলছে যদি মন্ত্রিসভা কোনো সিদ্ধান্ত গ্রহণ করে থাকে তাকে বলে সম্মিলিত সিদ্ধান্ত, কালেকটিভ রেসপন্সিবিলিটি। তাহলে সেই সম্মিলিত সিদ্ধান্তে আপনিও শরিক ছিলেন, এই বেআইনি চাকরির দায় আপনাকেও নিতে হবে শুভেন্দু বাবু। আপনি আজকে পিঠ পাছিয়ে পালিয়ে যেতে পারেন না। ডিমারির মাঠ থেকে দাঁড়িয়ে বলছে এইচডিএতে কি করে কাজ করতে হয় গোটা জেলার মানুষকে আমি ভালো করে দেখিয়ে দিয়েছি। এইচডিএটাকে তো তুলে দিয়েছেন, কত রাস্তা করেছি, জল দিয়েছি, লাইট পোস্ট করেছি, এইচডি এর কাজ ছিল ওটা। 2011 সাল অবধি এ বই আজকে নেই, পরের দিন থেকে বই দেখিয়ে দেখিয়ে বলবো। 2009 সাল যে ভোটে আমরা হারলাম, শুভেন্দুবাবু জিতলেন, এইচডি এর মাথায় গিয়ে বসলেন। এইচডিএ থেকে প্রতি বছর একটি পুস্তিকা বের করা হয়, একটা ম্যাগাজিন বের করা হয়। বের করুন সেই বই, আমি তো টেনে বের করেছি, নিয়ে আসবো পরের দিনের মিটিংয়ে দেখাবো। এইচডি এর সেই বইতে যতদিন আমরা এইচডি এর মাথায় আছি ততদিন অবধি সেখানে পরিসংখ্যান দিয়ে লেখা আছে কত কোটি টাকার শিল্প বাণিজ্য এলো, কটা শিল্প কলকারখানা হলো, কতজন শ্রমিক সেখানে কাজ পেল, কত বেকার ছেলেরা সেখানে কাজ পেল। আর শুভেন্দুবাবু যেদিন থেকে এইচডি এর মাথায় এলো সেদিন থেকে শিল্প কলকারখানা সব লাটে উঠে গেল। কোথায় কোন কল বসালেন, কোথায় কোন ল্যাম্পপোস্ট বসালেন। আরে এইচডিএতে বসে শিল্প কোথায়? আমি আপনাকে বলছি শিল্প কোথায়। এ তো লিখে এনেছি শুভেন্দু বাবু, উত্তর দিন। গোটা বাংলার মানুষ জানতে চাইছে আজকে, এই হলদিয়ার মানুষ জানতে চাইছে, তমলুকের মানুষ জানতে চাইছে, গোটা রাজ্যের মানুষ জানতে চাইছে। আমি আপনাদের সামনে তালিকা তুলে ধরছি। এই শুভেন্দু বাবু এইচডিএতে যাওয়ার পর থেকে একের পর এক কলকারখানা লাটে উঠে গেছে। উড়াল ট্রাক কারখানা, রোহিত ফেরোটে, কেএসএ অয়েল, রেলের কোচ কারখানা, সফটওয়্যার টেকনোলজি, মিৎসুবিশি, এন্নারকো, রুচি সয়া, মডার্ন ইন্ডিয়া, সিটি সেন্টার আইটি পার্ক, একের পর এক কলকারখানা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই তৃণমূলের আমলে হলদিয়া ছেড়ে পালিয়ে গেছে। আর আপনি আজকে সৎ সেজে গোটা এলাকার মানুষের সামনে বলছেন হলদিয়াতে আপনি শিল্পায়ন করবেন। কাঁচকলা শিল্প করার মুরত আপনাদের নেই।